এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, জাতীয় রাজনীতিতে যেমন উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী আমেজ, তেমনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ইস্যু করে আন্দোলনের দিকেও নজর শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের। ছাত্র রাজনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি নাসির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের ভয়, শঙ্কা, আন্দোলন, কিন্তু জাতীয় নির্বাচনে তাদের অনেক আগ্রহ, অনেক বেশি ফোকাস, অনেক বেশি সেটা নিয়ে যত্নবান। এটা কেন? না, ভয় সংখ্যা এটা কিভাবে জাজমেন্ট করলেন? এটা আপনাদের প্রতিপক্ষরা বলে বা প্রতিদ্বন্দ্বী যারা তাদের এই অভিযোগ। আপনার অভিযোগ কিনা? না, আমার অভিযোগ না। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, আমার সাথে আজকেই দেখা হয়েছে, ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি শুরুতেই আপনি যেটি বললেন যে ছাত্রদলের সংখ্যা বা ভয়, আমরা মনে করি সেরকম আসলে কোনো বিষয় আসলে এখানে নয়। এটা ওনাদের পক্ষ থেকে আমি গণমাধ্যমে দেখেছি, ওনারা বলেছেন বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ছিল, অভিযোগ, পাল্টা অভিযোগও ছিল। তারপরেও ছাত্রদল মনে করে যে শিক্ষার্থীদের স্বার্থে যে ফলাফল হয়েছে সেগুলো তো ছাত্রদল প্রায় মেনেই নিয়েছে। কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেটির প্রেক্ষাপট আসলে একটু ভিন্ন ছিল। বিশেষ করে আপনি জানেন যে ন্যাশনাল ইলেকশনে যখন শিডিউল ঘোষণা করা হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল এই মাসের 5 তারিখে, অর্থাৎ জানুয়ারি মাসের। কিন্তু আমরা এটি গণমাধ্যমে বলেছি এটি শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়কে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাননীয় ভাইস চ্যান্সেলর সেই চিঠিটি তার সহকর্মীদেরকে আসলে দেখাননি এবং বিশ্ববিদ্যালয়ে বাকি যে প্রশাসন রয়েছেন, অর্থাৎ উপাচার্যর বাহিরে, তারা এই চিঠির বিষয়ে অবগত ছিল না। নির্বাচন কমিশন এই মাসের 12 তারিখে চিঠি দিয়েছে যে আপাতত, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সকল নির্বাচন স্থগিত। শুধু ছাত্র সংসদ না, আপনাদের সাংবাদিক সমিতির, বণিক সমিতির সকল নির্বাচন স্থগিত। তো 12 তারিখে স্থগিত হওয়ার পর সাধারণত যেহেতু স্থগিত হয়ে গেছে, নির্বাচনের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনগুলো সাধারণত করা হয়নি, যেহেতু এটি স্থগিত করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় থেকে এটাও কিন্তু বলা হয়নি যে স্থগিত করার পর যে তারা আবার চালু করে দেওয়ার জন্য সকল প্রচেষ্টা চলমান রয়েছে, এটা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বলা হয়নি। সঙ্গত কারণে প্যানেলগুলো প্রচার প্রচারণা করেনি। 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় অনেক চেষ্টা তদবির করে নির্বাচন কমিশন থেকে আগের সিদ্ধান্তটি, অর্থাৎ যে স্থগিত, সেই সিদ্ধান্তকে তারা রিভিউ করে রিভার্স করেছে, অর্থাৎ আবার 20 তারিখে নির্বাচনের বিষয় দিয়েছে। সেদিন ছিল বৃহস্পতিবার রাত, তাহলে আগে 4 দিন গিয়েছে, বৃহস্পতিবার, শুক্রবার, তারপরে বৃহস্পতিবার তো 15 তারিখ গেল, শুক্রবার এবং শনিবার, তাহলে 6 দিন। 12 দিন নির্বাচনের ক্যাম্পেইনে যদি আপনি 6 দিন চলে যায়, তাহলে তো এটি খুবই লজিক্যাল যে আপনার অন্য প্যানেলগুলো সেই প্রচারণা অংশ নিতে পারেনি। এখন এটি কথা হতে পারে যে তাহলে তো কেউ নিয়েছেন, হ্যাঁ কেউ নিয়েছেন, কিন্তু এটা তো যে আপনি 6 দিন অন্য প্যানেল প্রচারণা করতে পারেনি। আমরা সেজন্য নির্বাচন কমিশনকে দাবি জানিয়েছি, যদিও আমাদের অনেকগুলো দাবি ছিল যে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য, অর্থাৎ নির্বাচন যে 20 তারিখে ছিল সেটি পরিবর্তিত পরিস্থিতিতে করার জন্য আমরা বলেছি। এখানে কোনোভাবে সংশয়, ভোট নিয়ে কোনো ভয়ের কোনো কিছু ছিল না বলে আমি মনে করি। এবং নির্বাচন কমিশনকে আমরা অনেকগুলো বিষয়ে কনসার্ন করেছি। এর মধ্যে একটি হচ্ছে ব্যালট পেপারের যে অব্যবস্থাপনা বললে ভুল হবে, পোস্টাল ব্যালটের বিষয়, যে বিভিন্নভাবে আমরা দেখেছি বাহরাইনে এবং ওমানে
এটা আমরা দেখেছি জামাত ইসলাম শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা ওইখানে থাকেন সেখানে তাদের বাড়িতে পাওয়া গিয়েছে, সেগুলো নির্বাচন কমিশনকে বলেছি। এবং সেকেন্ড আরেকটা বিষয় বলেছি যে নির্বাচন কমিশন সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, দেশের প্রচলিত সংবিধান নির্বাচন কমিশনকে সকল শক্তি দিয়েছে যে স্বাধীন মতামত দেওয়ার বিষয়, কিন্তু আমরা দেখলাম দেওয়ার বিষয়, কিন্তু আমরা প্রায় দেখলাম 5 তারিখের পর থেকে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, বিশেষ করে জামাত ইসলাম বা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি, তারা নির্বাচন কমিশনে গিয়ে কোনো কথাবার্তা বললে বা একটু চাপ প্রয়োগ করলে নির্বাচন কমিশন তার পূর্বে সিদ্ধান্তটি পরিবর্তন করে এনসিপি অথবা জামাতের সিদ্ধান্তের দিকে ঝুঁকে যায়। আমরা সেজন্যই কি আপনারাও সেই চাপ দিতে গিয়েছেন? আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনারা শক্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আর তৃতীয়টার কথা আমি শুরুতেই বলেছি। সুতরাং এটা থেকে প্রমাণিত হয় অন্তত যে নির্বাচন নিয়ে বয় শঙ্কার কোনো কিছু নেই। আমরা একটা লজিক্যাল সাবসিকুয়েন্টলি নির্বাচন কমিশনকে সেটা ব্যাখ্যা দিতে আসলে গিয়েছে। ওকে, নাসিরউদ্দিন নাসির। সিবগাতুল্লাহ সিবগা, ছাত্র শিবিরের বিরুদ্ধে আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী প্রার্থী বা ছাত্র সংগঠন আছে, তাদের অভিযোগ যে আপনারা প্রশাসনকে ম্যানিপুলেট করে ম্যানেজ করে আপনারা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন করেছেন এবং রেজাল্ট আপনাদের ঘরে নিয়েছেন আপনারা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নাসির ভাইকে। আসলে আমি আজকের প্রোগ্রামে স্মরণ করছি জুলাই বিপ্লব সহ বাংলাদেশের রিসেন্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে ওসমান হাদি ভাই সহ সবাই, আল্লাহ যাতে সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। তো আমাদের ভাইরা তো আসলে বলার চেষ্টা করলেন, কিন্তু আমরা যদি ভাই কয়েকটা বিষয় বলার চেষ্টা করেছেন আজকের এই টক শোতে। সেটা হলো যে প্রথমেই ভাই বলার চেষ্টা করেছেন যে ছাত্ররা যে ম্যান্ডেট দিয়েছে শিক্ষার্থীরা, এটাকে খাটো করার চেষ্টা করেছেন প্রথমে। কারণ হচ্ছে ছাত্ররা তো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, হ্যাঁ মেনে নিয়েছেন, কিন্তু ওইখানে কোট অ্যান্ড আনকোট যে তারাও তো আসলে একটা ভোট পেয়েছে, প্রত্যেকটা নির্বাচনে ছাত্রদলও তো একটা অংশ ভোট পেয়েছে, তারা ভোট দিয়েছে, ভোটের প্রতিফলনটাই তো এখানে উঠে এসেছে। তো সবসময় আমরা দেখেছি যে ছাত্রদলের পক্ষ থেকে এই চেষ্টাটুকু করা হয় যে ছাত্রদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাকে কিভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করা যায়। তো এই জন্য আমি অনুরোধ জানাবো যে আপনারা আগামী সামনে থেকে এটা আর বলবেন না অন্তত, তাহলে সাধারণ শিক্ষার্থীরা এতদিন পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাইছিল, তারা আসলে অনেক ইনসিকিউর ফিল করে যে অনেকে তো তাদেরকে ভোট দিয়েছে, তারাও আসলে এখানে ইনসিকিউর ফিল করে। আরেকটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় তো হলো একটা আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যারা হলো যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আর এখানে আমাদের দেখতে হবে যেটা আসলে আইন তো মানুষের জন্য আইন, তাই না? এখানে হচ্ছে মানুষ প্রায়োরিটি। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী চাচ্ছে যে নির্বাচনটা হোক, তারা উৎসবমুখর পরিবেশে নির্বাচন চায়, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। জুলাই বিপ্লবের পরে আমাদের যে একটা সুবর্ণ সুযোগ এসেছে যে দীর্ঘদিন পরে একটা উৎসব মুখর পরিবেশে, নাসির ভাইয়ের উৎসব মুখর পরিবেশে, আমরাও উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন করার সুযোগ পেয়েছি এবং আমরা হচ্ছে এক্সাম্পল ক্রিয়েট করছি আগামীর বাংলাদেশ কেমন হতে পারে। এটার কিন্তু একটা কালচার এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে হয়ে যাচ্ছে। এটাকে মূলত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আরেকটা ব্যাপার হলো যে দেখেন, ছাত্র সংসদ, আমরা যারা ছাত্র রাজনীতি করি অথবা কাজ করি, আমাদের কাজ তো সবসময় চলমান থাকবে, শিক্ষার্থীদের সাথে যাওয়া। সেক্ষেত্রে এটা আসলে ইলজিক্যাল। বরং আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ক্ষেত্রেও থামানোর চেষ্টা করা হয়েছে বিএমপিপন্থী শিক্ষকের মাধ্যমে। রইস স্যার যিনি মূলত থামানোর চেষ্টা করেছেন। এইভাবে করে আপনি যদি ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনে যারা থামাইতে চেয়েছেন, এটা আসলে আপনাদেরকে থামানোর চেষ্টা করছে, আর আপনাদের থামানোর চেষ্টা করেছে না, আমাদের পন্থী আমরা তো সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই, ঠিক আছে। কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যে বিএমপির একটা দখল আছে এবং তারা তাদের মাধ্যমে মূলত কার্য। আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে দেখেন, গত কয়েকদিন আগে, পরশুদিন মনে হয়, নলিতা বাড়ির একজন ইউএনও সে একজন চেয়ারম্যানকে কোনো একটা জায়গায় অভিযান চালাতে গিয়েছে। আজকে কিন্তু দেখলাম যে নলিতা বাড়ির সে ইউএনওকে ক্লোজ করা হয়েছে। তার মানে দেখেন
যে বিএনপি আসলে নানাভাবে এটা চেষ্টা করতেছে যে যারা প্রশাসনে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে অথবা যারা বিভিন্ন ভূমিকা পালন করছে নানাভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা, তাদেরকে চাপে রাখা। এই জন্য আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের সামনেও আমরা এটা পরবর্তীতে অথবা আমরা ওই সময়টাতে বুঝেছি যে এখানে অনেকগুলো উদ্দেশ্য ছিল। ছাত্রদল যে আরেকটা মানে ওই ঠিক ছাত্রলীগ যে রাজনীতি ছিল সে রাজনীতিতে যাচ্ছে কিনা আমাদের এটা প্রশ্ন তৈরি হয়েছে। কারণ দেখেন যে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে আমরা দেখলাম যে এখানে বেশ অনেকগুলো বিষয় আদায় করার চেষ্টা করা হয়েছে। একটা তো নির্বাচন ক্লোজ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। এরপরে ঋণ খেলাপি যারা রয়েছে বাংলাদেশে, যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, কোটি কোটি টাকা ঋণ নিয়েছে, 26,000 কোটি টাকা নানা রিপোর্টে আসতেছে, আরো অসংখ্য জায়গায় থাকতে পারে এরকম। এরপরে দ্বৈত নাগরিকত্ব, এই জাতীয় রাজনীতির দিকে যাচ্ছে। এই আমরা দেখতেছি যে মানে এই জায়গায় নানাভাবে এই ধরনের চেষ্টা মূলত করা হচ্ছে। জি, নাসির উদ্দিন নাসির, এই যে ছাত্র সংসদ নির্বাচন যেগুলো হয়ে গেল এবং যেটা আজকে হওয়ার কথা ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতটা প্রভাব রাখতে পারে? সেজন্যই কি ছাত্রদল চায়নি যে ঠিক নির্বাচনের এই 20 দিন 25 দিন আগে আরেকটা নির্বাচন না হোক? আপনাদের কি হেরে যাওয়ার কোনো ভয় ছিল? যে আমি এটা বলছি তার আগে উনি যেগুলো বলেছে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন যেটি হয়েছে সর্বশেষ সেটি 30 ডিসেম্বর হওয়ার কথা ছিল। তারও আগে পেছানোর চেষ্টা তো যেটি 30 তারিখ আপনি জানেন, একটা ছিল পরে 30 তারিখ এবং পরে আরেকটা গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মানে উনি জামাত ইসলাম সমর্থক হিসাবে সর্বজনভাবে পরিচিত রয়েছে। মাননীয় ভাইস চ্যান্সেলর নিশ্চয় অনেক প্রভাব রয়েছে। উনি আরেকজন শিক্ষকের নাম বলেছেন, আমি অবগত না যে মাননীয় ভাইস চ্যান্সেলরের যত প্রভাব তার থেকে কি একজন অধ্যাপকের সমান প্রভাব হবে কিনা অ্যাডমিনিস্ট্রেশনে, এটি আমি কোনোভাবে বোধগম্য নই। তবে উনি যেটা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বারবার থামানোর চেষ্টা করা হয়েছে, এটি উনি ভালো বলতে পারবেন, উনি যদি এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত থাকেন। আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় 30 ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল সেদিন আমরা একদম পুরোপুরি প্রস্তুত ছিলাম। এবং সেদিন আপনি জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে আসলে সে সিদ্ধান্ত নিয়েছেন। এখানে ছাত্রদল কোনো দাবি আসলে করে নাই, বিশ্ববিদ্যালয় স্বপ্রণোদিত হয়ে, যেহেতু এই বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম এবং সেটা করাটাই যুক্তিযুক্ত হয়েছিল। হ্যাঁ, কিন্তু আপনি দেখেছেন যেদিন নির্বাচন থামানো হয়েছে বা বিশ্ববিদ্যালয়ের নিচ থেকে এটিকে আপাতত স্থগিত করেছে, শিবিরের নেতৃবৃন্দরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মব তৈরি করেছে এবং শুধু এই মব তৈরি করে তারা যে স্লোগান দিয়েছে, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছে। ছাত্রদল তো তারা বলেই বিভিন্ন প্রপাগান্ডা করে থাকে। আমি মনে করি যে শিবিরের ন্যূনতম কৃতজ্ঞতাবোধ যদি থাকতো তাহলে শিবির সেদিন এরকম মব তৈরি করতো না। শিবিরই উচিত ছিল সেদিন সেই সিদ্ধান্তটি, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটি মেনে না। কিন্তু এটা আমি আবারও নোট করছি যে ছাত্রদলের পক্ষ থেকে 30 ডিসেম্বর যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার কোনো দাবি করা হয়নি, বিশ্ববিদ্যালয় স্বপরিচিত হয়ে বন্ধ করেছে। কিন্তু তারা দোষটি দিয়েছে ছাত্রদলের উপর, পক্ষান্তরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চরমভাবে তারা হচ্ছে অকৃতজ্ঞতার মতো তারা আচরণ করেছে, এটি একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে রইসউদ্দিন স্যার কথা বারবার বলা হচ্ছে, তাদের দুইজন শিক্ষক বোরহানউদ্দিন স্যার 2 বার সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনের দিন। তো সেটা যদি ভাই আর একটু বলতো তাইলে ভালো হতো। আমি স্পষ্টত বলছি কোনো নির্বাচন থামানোর কোনো প্রক্রিয়ার সাথে ছাত্রদল কোনোভাবে সম্পৃক্ত ছিল না। আর বাংলাদেশের 5 তারিখের পর থেকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলররা কোন মতাদর্শের এটি আমরা সকলেই জানি। এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, আমার দেখা বাংলাদেশে যত ভাইস চ্যান্সেলর রয়েছেন আমি যাদেরকে চিনি মোটামুটি, তিনি সব থেকে বেশি জামাত ইসলাম করেন। এবং আমি খুবই আশ্চর্যজনক, গতকালও আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষক, উনি কোনো সত্য কথা বলতে পারেন না, যা বলেন সবই মিথ্যা কথা বলেন। 5 তারিখে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে ওনাকে আপাতত নির্বাচন স্থগিতের কথা, উনি এই তথ্যটি গণমাধ্যমে জানাননি, শিক্ষার্থীদেরকে জানাননি, ওনার কোনো সহকর্মীকে জানাননি। কেন জানাবেন না? উনি 12 তারিখে যখন এটা আপাতত স্থগিত করা হয়েছে উনি ঢাকায় চলে আসছেন, এসে উনি প্রচেষ্টা করতেই পারেন, এটি ওনার কাজের মধ্যে। কিন্তু আমাদের ছাত্রদল
বা অন্য প্যানেলরা যখন গিয়েছে উনি বলছে এটি সরকারের বিষয়। ঠিক আছে, এমনকি উনি যখন এই যে আপিল করা হচ্ছে স্বতন্ত্র প্যানেল থেকে, এই যে বারবার বলা হচ্ছে, সে আপিলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবে সম্পৃক্ত না। হ্যাঁ, ওনারা বলতে পারেন বিএনপির লয়াররা সেখানে সম্পৃক্ত হয়েছেন কয়েকজন, হ্যাঁ সেটি তাদের পেশাদারিত্বের বিষয়, এটা তো এতে ছাত্রদল কোনোভাবে সম্পৃক্ত নয় বলে আমরা মনে করি। ছাত্রদলের সেখানে প্যানেল রয়েছে, এমনকি প্যানেলের যিনি ভিপি প্রার্থী তিনিও ছাত্রদলের বিপক্ষে সেখানে স্টেটমেন্ট দিয়েছেন যে ছাত্রদলের যে সিদ্ধান্ত নির্বাচন আপাতত স্থগিতের বিষয়, সেই সিদ্ধান্ত ভিন্ন মত তিনি দিয়েছেন। এবং সুতরাং আমি মনে করি আপনাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এজিএস প্রার্থী তিনিও নির্বাচন চেয়েছেন, আপনারা তাকে বহিষ্কার করেছেন আজীবনের জন্য। না, এটি আমরা আজকে এখানে একদম আমি এই যে 5 তারিখের পর থেকে বাংলাদেশের কিছু গণমাধ্যম অত্যন্ত ভুল নিউজ করছে কয়েকটি বিষয়। তাহলে সঠিকটা কি? হ্যাঁ, সঠিকটা হচ্ছে আমাদের ছাত্রদলের যে প্যানেল রয়েছে, আমরা প্যানেল দিয়েছি, সেই প্যানেলের বিপক্ষে গিয়ে সে নির্বাচন করছিল এজিএস পদে। আমরা তাকে মুক্তিযুদ্ধ এবং গবেষণা পদে আমরা নমিনেটেড করেছি, সে সেই পদে না করে সেই জিএস পদে করেছিল, সেজন্য আমরা তাকে বহিষ্কার করেছি। এবং আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদকটি খালি রয়েছে শুধু তার জন্য, তাকে আমরা সেই পদে দিয়েছিলাম, সেই ফর্ম না দিয়ে সেই জিএস পদে দিয়েছি। কিন্তু কয়েকটি গণমাধ্যম, সব কয়টি নয়, এই ভুল অ্যাড্রেস করে নিয়োগ করেছে যে সে আন্দোলন করেছে এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি, সে বিদ্রোহী প্রার্থী ছিল এই জন্য আমরা তাকে বহিষ্কার করেছি। জি, ধন্যবাদ সিবগাতুল্লাহ। ছাত্র দলের এই শঙ্কার কারণ কি? প্রত্যেকটা নির্বাচনে ছাত্রদল শঙ্কা প্রকাশ করে আপনাদের প্রভাব প্রতিপত্তি, আপনাদের মেকানিজম নিয়ে। নির্বাচনটা চাইলেই কি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করা যেত না? জি ভাই, আসলে আমরা ভাই যেভাবে বলেছেন সেই জায়গা থেকে যদি আমরা বলি, সেটা হলো যে দেখেন এই কোর্টে রিট করা হয়েছে, বিএনপিপন্থী আইনজীবীরা এখানে লড়াই করেছেন ছাত্রদলের নেতার সাথে। হাইকোর্টে বিএনপির ছাত্রদলের নেতার ছবিও আমাদের কাছে এসেছে। তাহলে রিট করা থেকে শুরু করে সবগুলোর সাথে আসলে ছাত্রদল এবং বিএনপির রাজনীতি জড়িত। আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও নির্বাচন কমিশনের সামনে দুদিন আগে উনিও সংবাদ সম্মেলনে নির্বাচন বন্ধ করার কথা বলেছেন। আমরা ছাত্রদল নেতৃবৃন্দের কাছেও শুনেছি এরকম একটা জায়গা, কিন্তু ভাই তারপরে বললেন যে নির্বাচন থামানোর চেষ্টা করেন নাই। তো এই বিষয়গুলো আসলে প্রমাণ করে যে আসলে নির্বাচন ছাত্রদল চাচ্ছে না। এখন দেখেন আমাদের কয়েকটা বিষয়, সেটা হলো যে আসলে ছাত্র রাজনীতিতে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ছাত্ররা আসলে যুগান্তকারী ছাত্র রাজনীতি মূলত চেয়েছে। যারা ছাত্র রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসবে তাদেরকেই মূলত চেয়েছে, যার ফলে এটা কিন্তু একবারে ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা তো সবাই স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সংবাদ সম্মেলন করে জানিয়েছে, এবং বিশেষ করে ডাকসু সহ অন্যান্য নির্বাচনগুলোতে একবারে মিডিয়ার উপস্থিত ছিল, ফুল মিডিয়ার উপস্থিতি ছিল, ফুল মিডিয়ার মাধ্যমে পুরো নির্বাচন একটা পর্যবেক্ষণে ছিল, এবং খুব সুন্দর একটি নির্বাচন হয়েছে। তো এই নির্বাচনে যারা ছাত্র বান্ধব রাজনীতি করেছে, ছাত্রদের জন্য যারা কাজ করেছে, ছাত্রদের সমস্যা সমাধানের জন্য যারা কাজ করেছে, এরপরে যাদের কাছে ইনোভেটিভ আইডিয়া ছিল, যাদের কাছে নতুন নতুন আইডিয়া ছিল। আপনি যদি ইসলামী ছাত্র শিবিরকে দেখেন, যে ইসলামী ছাত্র শিবির একের পর এক নতুন নতুন প্রোগ্রাম করে গিয়েছে। আমি তো মনে করি ছাত্রদল সহ সেক্রেটারি নাসির ভাই আছেন, শিবিরকে ধন্যবাদ দেওয়া উচিত এই কারণে যে ইসলামী ছাত্র শিবির যখন ক্যাম্পাসগুলোতে তার ইফেক্টিভ রাজনৈতিক কার্যক্রমগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য, ফ্যাসিবাদী আমলে ছাত্রদল অনেক সুযোগ পায় না, আমরা অনেক সুযোগ পাই না, কিন্তু যখন আমরা সুযোগটা পাইছি, এমন একটা সময় ছিল যখন ছাত্ররা ছাত্র রাজনীতিকে ঘৃণা করত। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে ইসলামী ছাত্র শিবিরের এক একটা প্রোগ্রাম হয়, ছাত্ররা ছাত্র শিবিরকে প্রশ্ন করে, নানা ধরনের প্রশ্ন করে ঘায়েল করার চেষ্টা করে, ইসলামী ছাত্র শিবির জবাব দেওয়ার চেষ্টা করে। তার মানে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা। এরপরে ছাত্রদের সমস্যা সমাধান সহ অন্যান্য কার্যক্রমগুলো আমরা সেই আলোচনায় যাব যে কিভাবে কোন মেকানিজমে এত অর্থ আপনারা কোথায় পান, কিভাবে আপনাদের যারা প্রতিযোগী বলেন, প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন আছে, ছাত্র দল, তাদের অভিযোগ যে আপনারা হলেন চ্যারিটি সংগঠন। আমি নাসিরউদ্দিন নাসির আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, শিবিরের যদি এত অর্থ,
এত বৃত্ত থাকে, তাহলে কি ছাত্রদলের কি এই সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ানোর মতো কোনো অর্থ কি নেই? ছাত্রদলের কি কোনো মানে অভিভাবক নেই? এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে নিব। ছাত্রদল পারছে না কেন? ছাত্রদলের কি আর্থিক সংকট বা দৈন্যতা, অথবা তাদের কি মানে যারা অভিভাবক আছে, মুরব্বী আছে, তারা কি আর্থিকভাবে ছাত্রদলকে সহযোগিতা করে না? এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি গত বছর রোজাতে আমি একবার একটি কোশ্চেন করেছিলাম যে ছাত্র শিবির এত টাকা কই পাই। কোশ্চেনটি করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইদের যত বট আইডিয়া আছে, ভাইদের যত জনবল আছে ওনাদের বাসায় মোটামুটি ধরেন কয়েকদিন ধরে ঘুমাইতে দেয় নেই, এত গালিগালাজ প্রোপাগান্ডা। তো কিন্তু এটার আমরা সদুত্তর আসলে খুব বেশি পাইনি। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেছিলেন যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন রোজাতে 3 লক্ষ টাকা করে ব্যয় করেন। তো সেই হিসাবে 90 লক্ষ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারে ব্যয় করছেন। এটি খুবই ভালো, ইফতারে ব্যয় করেছেন। কিন্তু আমরা বলেছিলাম এত টাকা আসলে কিভাবে আসে? একটি ছাত্র সংগঠনের পক্ষে শুধু একটি বিশ্ববিদ্যালয়ে 90 লক্ষ খরচ করা তো অনেক বেশি টাফ। এটা আমাদের পক্ষে একদমই সম্ভব না। তো আজকে আপনি আবার একই কোশ্চেন করলেন। আমি মনে করি যে ধরুন ছাত্র সংগঠনগুলোর এখনকার যে অবস্থা, বাংলাদেশে যত ছাত্র সংগঠনগুলো রয়েছে, একদম তাত্ত্বিকভাবে যদি আমি বলি, এটি খুবই অপ্রিয় এবং অজনপ্রিয় হবে অনেকের কাছে। ছাত্র শিবির যেভাবে টাকা খরচ করছে বিভিন্ন প্রোগ্রামে, সেখানে অন্য কোনো ছাত্র সংগঠন আসলে কুলে উঠতে পারছে না। এটি একদম আপনাকে সহজভাবে বলি, মানে এত টাকা খরচ করছে, তার বিপরীতে আপনি কোনো ছাত্র সংগঠন পারছে না। ধরেন বামপন্থী ছাত্র সংগঠন তো মানে কোনোভাবে কুলা পারবে না, এটি অসম্ভব আসলে। এমনকি ছাত্র দলে কোনোভাবে পারছে না যে ছাত্র শিবির এত টাকা ব্যয় করছে, তার বিপরীতে ছাত্রদল ছাত্র শিবিরের কাছাকাছিও টাকা ব্যয় করতে পারছে না। এখন এখানে অনেকেই বলে থাকেন যে ছাত্র শিবির মধ্যপ্রাচ্য থেকে টাকা পাচ্ছে, ইদানিং আবার তুরস্কের নাম বারবার আসছে, তুরস্ক থেকে টাকা পাচ্ছে। ধরেন ছাত্র শিবির ইবনে সিনা থেকে একটা আয়ের একটি অংশ পাচ্ছে, ইসলামিক ব্যাংক থেকে পাচ্ছে। এখন ছাত্রদলের তো অন্য কোনো দেশ নাই, মধ্যপ্রাচ্য নাই, ইবনে সিনাও নাই, ইসলামী ব্যাংকও নাই। এখন আমরা আসলে এত টাকা সম্ভব না আমাদের পক্ষে। এবং বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের পক্ষে ছাত্র শিবির যেই মাত্রায় টাকা ব্যয় করে, এবং সেটাকে অয়েল পেয়ার পলিটিক্স তো বলছে, কিন্তু আমরা মনে করি যে ছাত্র শিবিরের এগুলো আরও স্পেসিফিক করা উচিত। এবং শিক্ষার্থীদেরও এই বিষয়ে যে তারা ছাত্র শিবির থেকে যে সুবিধাগুলো নিচ্ছে, সেই টাকাগুলো আদৌ কোথায় থেকে আসে, সেই বিষয়ে শিক্ষার্থীদের আরও সতর্ক থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদিও এইসব আলোচনা করলে অনেকে খুবই বিরাজমান হয়ে যান, অনেকে বিশেষ করে শিবিরের নেতৃবৃন্দরা এই যে আজকে যেটা বলছে এর বিপরীতে এত গালিগালাজ করবে, এত প্রোপাগান্ডা করবে, আপনি কমেন্ট সেকশন পড়তেই পারবেন না। এটা কি ভাইদের নিয়ন্ত্রণে আছে কি নাই আমরা জানি না, যদিও নিয়ন্ত্রণে আছে অনেকে বলেন। কিন্তু আমি মনে করি যে একটা যে ভারসাম্য, সেটি কিন্তু নষ্ট করছে ছাত্র শিবির এত টাকা ব্যয় করে। এটা আপনি বুঝতেছেন। এখন ধরেন বাংলাদেশে অনেকগুলো টেলিভিশন রয়েছে, আপনার তো প্রতিযোগিতা রয়েছে। এখন একটি টেলিভিশন যদি এত মাত্রায় ব্যয় করে বা তাদের ইনভেস্ট করে, যে বাকি টেলিভিশনগুলো যদি ধারে কাছে না হয়, তাহলে কিন্তু আপনি কম্পিটিশন করতে পারবেন না। এখন এই অবস্থা হয়ে গেছে ছাত্র শিবিরের। তারা এত কোটি কোটি টাকা ব্যয় করতেছে যে অন্য কোনো ছাত্র সংগঠনের পক্ষে এর ধারে কাছে যাওয়া সম্ভব না। এখন আপনি বলতে পারেন তাহলে আপনারা পারছেন না কেন? আমরা কোথায় থেকে পারবো? ছাত্র সংগঠনের আয়ত্তে একটা পলিসি থাকা উচিত। সেই পলিসির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে, এবং সেই পলিসির অংশ হিসাবে আমরা মনে করি ছাত্র শিবিরের মতো এত টাকা ব্যয় করার মতো অর্থ আমাদের নাই, পলিসিও আমাদের নেই। জি, ধন্যবাদ। আপনারা পরপর 5টি ক্যাম্পাসে আপনাদের বিজয় হলো। আপনারা বিভিন্ন প্যানেল, বিভিন্ন নাম দিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন। ক্যাম্পাসগুলোর বর্তমান পরিস্থিতি কি? আমরা দেখলাম যে যারা নির্বাচিত হয়েছে তারা পরিবেশ দূষণ রোধ থেকে শুরু করে সেখানে হলো যে যারা ভবঘুরে আছে, ছিন্নমূল মানুষ আছে, তাদেরকে উচ্ছেদ করা, মাদক নিয়ন্ত্রণ করা, সব কাজ কি আসলে
ছাত্র সংসদের কিনা, নির্বাচিত জনপ্রতিনিধিদের কিনা, সেখানে রিক্সা চলবে কিনা, কে কিভাবে চলবে, এই জিনিসগুলি নিয়ন্ত্রণ করা, এটা কি আসলে ছাত্র সংসদের কাজ কিনা, এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে? জি, নাসির ভাইয়ের কথা দিয়ে শুরু করি। আসলে দেখেন যে আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমাদের অন্যতম একটা উদ্দেশ্য তো থাকে যে আমরা রাজনীতিটা কেন করি। আসলে নাসির ভাইকে যদি বলা হয়, উনি বলবে যে মানুষের সেবার জন্যই করি, কল্যাণের জন্য। কল্যাণের জন্যই করি। ঠিক ছাত্র রাজনীতিটা ছাত্রদের সেবার জন্যই করি, ছাত্রদেরকে আমরা তৈরি করার জন্যই করি, ইত্যাদি ব্যাপারগুলোই তো ওনারা বলে থাকবেন আসলে। তো এই জায়গায় যেটা আসলে দরকার সেটা হচ্ছে যে আন্তরিক প্রচেষ্টাটা খুব বেশি জরুরি, এবং হচ্ছে এই জায়গায় অ্যাকাউন্টেবিলিটির খুব জরুরি। দেখেন ইসলামী ছাত্র শিবির তার একটা ইউনিট থেকে একজনকে এমনভাবে গড়ে তোলে। আজকে আমি এই প্রোগ্রামে কথা বলে গেলাম, অনেক কোম্পানির সিইওরা হয়তো বা শিবিরের কাছে এসে বলবে যে আপনাদের জনশক্তিদেরকে দেন, আমাদেরকে নিশ্চয়ই বলবে আমাদের জনশক্তিদেরকে নেয়। কারণটা কি, যে ইসলামী ছাত্র শিবির তার প্রত্যেকটা ইউনিটে একটা সিস্টেম গড়ে তোলে, যে ওই ইউনিটের যারা কর্মী আছে তারা ওইখানে টাকা দেওয়ার মানসিকতা তৈরি হয়, তারা টাকা দেয়, তারা টাকার হিসাব রাখে। এরপরে ইসলামী ছাত্র শিবিরের সাবেক যারা আছে তারাও সেখানে টাকা দেয়, এবং এই যে একটা মানুষ যখন তার কাছে টাকা আসে এবং এটা যখন অ্যাকাউন্টেবল একটা প্রসেসের মধ্য দিয়ে, অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে সে যখন অন্যের কাছে ব্যয় করে, তখন এটার আসলে বরকত হয়, বুঝছেন? তো এই বরকতটা আসলে অন্যরা এই বরকতটা পায় না। সেভাবে আপনারা সাধারণ এটা হচ্ছে ছাত্রদেরকে আপনাদের পক্ষে নিয়ে আসেন। না, এটা হলো যে আমরা কার্যক্রম করার চেষ্টা করি, যেটা ছাত্র দলও করে, অন্যান্য দলও করে, কিন্তু অন্যান্য দলগুলো পারে না এই কারণে যে তাদের উপরে হয়তোবা অন্যান্য যারা আছেন তাদের সাবেকরা, অথবা তারা তাদেরকে টাকা দিয়ে ট্রাস্ট করতে পারবে কিনা, এরকম একটা জায়গা থাকে। তো এই জায়গা থেকে আমরা যাদের ছাত্র দলেরও যদি আন্তরিক প্রচেষ্টা থাকতো এবং ছাত্র দলও যদি চেষ্টা করতো, আমি বিশ্বাস করি তারাও পারতো, কিন্তু এই চেষ্টাটা তাদের নাই, এবং হচ্ছে যার ফলে, এবং হচ্ছে যে যেহেতু তারা অ্যাকাউন্টেবিলিটি দেখাইতে পারে না, যার ফলে হচ্ছে অন্যরা ট্রাস্ট করতে পারে না। এটাও একটা জায়গা। আরেকটা ব্যাপার হলো, হ্যাঁ, না, এটা তো হলো যে দেখেন আমি যদি আপনাকে বলি, ডাকসু নির্বাচনে দেখেন, ডাকসু নির্বাচনের পরে ছাত্র সংসদ এত কাজ করেছে, একের পর এক কাজ করে গিয়েছে, এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এখনো কিন্তু তারা আসলে কোনো বাজেট নেয় নাই। ছাত্র সংসদ তাহলে কিভাবে, কোত্থেকে এত টাকা পাইলো? একের পর এক নতুন বাস নিয়ে আসা শুরু করে শিক্ষার্থীদের রিয়েল সমস্যা আপনি দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নারীরা যারা আসলে সন্ধ্যার পরে তারা যখন যায় ক্যাম্পাস থেকে উত্তরায় যায়, ক্যাম্পাস থেকে যখন সাভারে যায়, এটা আসলে একটা নারীর জন্য অনেক বেশি, পাবলিক বাসে যাইতে এটা অনেক বেশি তার জন্য কষ্ট হয়, অনেক বেশি। গার্ডিয়ানরা টেনশনে থাকে। তো ডাকসু কি করলো? ডাকসু এই সমস্যার সমাধান করার চেষ্টা করলো, একের পর এক সমস্যা সমাধানের চেষ্টা করেছে। আপনি দেখবেন যে ওরা একের পর এক বিভিন্ন জায়গায় দৌড়ায় বেরিয়েছে, এবং হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে, যে বিশ্ববিদ্যালয়ের সাবেক অ্যালামনাইদের সাথে তারা কথা বলেছে যে আপনারা এখানে একটু সাহায্য করেন। তো অ্যালামনাইদের কাছে যখন সুন্দর একটা প্রপোজাল দিয়েছে এবং অ্যালামনাইরা দেখেছে যে এটা আসলে ট্রাস্টেবল একটা জায়গা, তারা কিন্তু এরপরেই মূলত আমাদের এই জায়গাগুলোতে তারা আসলে ট্রাস্ট করেই ছাত্র সংসদগুলোতে তারা তাদের ফান্ডিং দিয়েছে। তো এই ট্রাস্টটা তৈরি করতে পারাই তো একজন রাজনীতিবিদের কাজ। যে ট্রাস্টটা যদি আমাদের রাজনীতিবিদরা তৈরি করতে পারতো, তাহলে তো বাংলাদেশে পরিবর্তন হয়ে যেত। কিন্তু আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ আছে, আমাদের প্রতিপক্ষ তারা না পেরে আমাদের উচ্ছেদ করা, যারা ভাসমান আছে তাদেরকে উচ্ছেদ করা, যারা দেখেন এই জায়গায় ভবঘুরে বা ভাসমানদের জায়গাটা, ক্ষুদ্র ব্যবসায়ীদের যে জায়গাটা আছে ক্যাম্পাসে, তো নানা ধরনের দোকান আছে বিভিন্ন ধরনের। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বীকৃতির মাধ্যমেই তারা ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করে থাকেন। কিন্তু দেখেন যে এই ভবঘুরে এবং মাদক সেবীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নারীরা, আপনি দেখবেন বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে ভাইও আছেন, হয়তো আমি আছি, দেখবেন যে নারীরা অসংখ্য অভিযোগ তারা দেয় যে আজকে আমি বিশ্ববিদ্যালয়ে একটা অপ্রীতিকর ঘটনার সাথে সম্মুখীন হয়েছি ক্যাম্পাসে চলতে গিয়ে, আমার ক্যাম্পাসে চলতে গিয়ে। তো এই যে ভবঘুরেরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, ডাকসু যদি এটা কোনো কাজ করে থাকে যে ভবঘুরেদের জন্য অন্য কোথাও একটা আবাসনের ব্যবস্থা করা, অথবা ক্যাম্পাস থেকে বাইরে কোথাও, ঢাকা শহরের অন্য কোথাও যদি তারা যায়, এবং এখানে যদি যারা মাদকাসক্তির সাথে জড়িত, তারা তো অনেক ধরনের ক্রাইমেও জড়িত, এবং এই ক্রাইমগুলো বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে ঘটে থাকে। তো বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটির জন্য তারা শিক্ষার্থীদের পক্ষে হয়ে এই কাজটুকু করার চেষ্টা করেছে।
এটা কিন্তু তারা নিজেরা করেছে, এটা ব্যাপারটা এরকম না। প্রশাসনের কাজ না? প্রশাসনের কাজ, প্রশাসন সহায় তো তারা গিয়েছে, নারী শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন গিয়েছে, তারা প্রশাসনের সাথে গিয়েছে। ওকে, এটা মূলত ধন্যবাদ করার আপনাকে। চেষ্টা করেছে। নাসিরউদ্দিন নাসির, ছাত্র শিবির যদি ক্যাম্পাসে তাদের যে অবস্থান, তাদের যে বিজয় ছিনিয়ে আনা, বিজয়ী হওয়া, ছাত্রদের মন জয় করা, তাহলে ছাত্রদল এত বড় সংগঠন, ছাত্রদল কেন পারছে না? দেখুন, এখানে আসলে এই কোশ্চেনের আসলে এক কথায় কোনো আসলে উত্তর দেওয়া খুবই কঠিন। আপনি জানেন যে এটি উনিও অবগত আছেন, বিশেষ করে উনি লম্বা সময় ধরে আসলে শিবিরের রাজনীতি করেছেন। আমরা ওনাকে অনেক দিন ধরে চিনি। কত বছর ধরে চিনেন? আমি বেশ কয়েক বছর ধরে চিনি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটার আনসারটা আমি দিচ্ছি। তাহলে আমি ধরুন, ছোট্ট একটা, তার মানে উনি গুপ্ত না? উনি গুপ্ত না, উনি গুপ্ত না, কিন্তু ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন, ইভেন অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েকটা আছে আপনারা জানেন, যারা নির্বাচিত হয়েছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগের পুরোটা সময়, তাদের ছাত্র জীবনে তারা পুরোটা সময় হলে থাকতে পেরেছে। তার বিপরীতে ছাত্র দলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী এবং সর্বশেষ কর্মীও একজন হলে থাকার সুযোগ পায়নি। বরিশাল না, না, মেডিকেলে আম- 11 জন আমি ছাত্র বলি। লীগের কর্মী এখন ছাত্র আমরা দলের কমিটিতে শুধু আছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় একদম প্রায় সকল কয়টি বিশ্ববিদ্যালয়তে যারা ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে এখন দায়িত্ব পাচ্ছে, তারা অতীতে অর্থাৎ এই 5ই আগস্টের আগে তারা সবাই হলে থেকে রাজনীতিটা করেছে। 5 তারিখের পর তারা প্রকাশ্যে এসে রাজনীতি করেছে। এখন আমরা এটার নাম দিয়েছিলাম আসলে গুপ্ত রাজনীতি। এখন আপনি ওই ডুয়েটের ছাত্র দলে 15 জন পদত্যাগ করেছে, যে আপনি- ছাত্রলীগের কর্মীদেরকে আপনারা ডুয়েটে কমিটিতে নিয়ে এসেছেন। 15 জন ছাত্রদল কর্মী আপনি যারা তো আগে একটা ছাত্রদল, এক্সাম্পল দিচ্ছেন, আমি তো এরপরে প্রত্যেকটা বরিশাল example দিতে মেডিকেলে পারবো। 11 জন ভাই, প্রত্যেকটা example দিতে পারবো। ছাত্রলীগের প্রত্যেকটা example দিতে কর্মীকে পারবো। আপনারা ছাত্রদলে বুঝছেন, আমরা engage এক্সাম্পল করেছেন। দিতে আপনি ক্লান্ত হয়ে যাবেন আমি বলতে গেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা- শুধু 70 জন ছাত্রলীগ কর্মী এখন এখন ছাত্রদলের দেখেন, কমিটিতে আছে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো অনেকবার তো বলা হয়। তো সেই বাস্তবতায় আমি দাঁড়িয়ে যেটা বলছি যে ধরেন 5ই আগস্টের পরে আমাদের অবধারিত সুযোগ হয়েছে, কিন্তু ছাত্র শিবির এই সুবিধাটা লম্বা সময় ছাত্রলীগের হয়ে তারা এই সুবিধাটা নিয়েছে। আমরা মনে করি যে শিক্ষার্থীদের সাথে যে শিক্ষার্থীদের জন্য কাজ করার যে সময়টুকু, সেটি ছাত্রদল ছাত্র শিবিরের মতো পর্যাপ্ত সময় পায়নি। ছাত্র শিবির লম্বা সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করে সেই সময়টুকু পেয়েছে, বাকি আমরা যে 1.5 বছর ধরে পেয়েছি সেটাও তারা পেয়েছে। সুতরাং এই জায়গায় আমি মনে করি যে ছাত্র শিবির বেশ ভালোভাবে এগিয়ে তারা রাজনীতি করেছে। কিন্তু আমাদের সাধারণ জেনারেল সেক্রেটারি, আমি মনে করি যে তিনি ছাত্র শিবিরের লম্বা সময় ধরে রাজনীতি করেছেন, কিন্তু তার সহকর্মী যারা 5 তারিখের পরে প্রকাশ্যে রাজনীতি করছেন, তারা বেশিরভাগই ছাত্রলীগের রাজনীতির সময় বেশিরভাগ ছাত্রলীগের রেজিমের রাজনীতিটা করে তারা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এক ধরনের ভালো ফলাফল তারা করার যদি প্রক্রিয়া করছে। ছাত্রলীগ করেই থাকে, তাহলে কি ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তাদেরকে চিনতো না, জানতো না? না, চিন্তা তো। তাহলে আওয়ামী লীগ ছাত্রলীগরে বিতাড়িত করলো এদেশের মানুষ, তাহলে তাদেরকে আবার কেন নির্বাচিত করবে? এটা তো এটি আপনি আমাকে জিজ্ঞেস করছেন, খুব ভালো। এটি সাধারণ শিক্ষার্থীরাই ভালো বলতে পারবে যে তারা ছাত্রলীগের নেতৃবৃন্দকে কেন নির্বাচিত করেছে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন একাধিক জন, অন্তত 2 জন বিপিজিএস, এগুলো অনেকবার বলা হয়েছে, তাদের পদ পদবি ছিল ছাত্রলীগের সাথে, তাদের লম্বা সময় ধরে রাজনীতি করার ভিডিও ছবি দেখেছি, মিছিল মিটিংয়ের ছবি দেখেছি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একান্ত বিষয় যে তারা এত আন্দোলনের পরে কেন আবার ছাত্রলীগকে বেছে নিয়েছে, এটি তাদের একান্ত বিষয় বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। যেই শঙ্কা করা হয়েছিল আপনাদের সম্পর্কে যে সাধারণ ছাত্রছাত্রীরা তারা তাদের যে সাধারণ চলাফেরা ক্যাম্পাসে সেটা করতে পারবে না, বিশেষ করে নারী শিক্ষার্থীরা তাদের যে সাধারণ যে চলাফেরা, শিবির যদি ছাত্র সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে সেই জায়গায় তারা বাধাগ্রস্ত করবে। আমরা গত সপ্তাহেও দেখলাম যে রাত 10টার পরে ছাত্রীরা একটা হলে ঢুকতে পারবে না, এই ধরনের একটা আলাপ কিন্তু সোশ্যাল মিডিয়াতে
এসেছে, মানে এটা আসলে কতটুকু সত্য, বা আসলে কি আপনারা একটা সময় পার করছেন যেটা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা ওভারকাম করার জন্য পরে আবার আপনারা আপনাদের যে এজেন্ডা আছে সেই এজেন্ডাতে ফিরে যাবেন কিনা? দেখেন, আসলে আমাদেরকে তো নানা ধরনের নেগেটিভ অপপ্রচারের মুখোমুখি হতে হয়েছে বিগত ফ্যাসিস্ট রেজিমে। কারণ যারা ফ্যাসিবাদী শাসন পরিচালনা করে তারা মূলত যারা আসলে ফ্যাসিবাদের প্রকৃত শত্রু, যাদেরকে চিহ্নিত করে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এরাই প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাদেরকে তারা কোনো ধরনের রাজনীতি করার সুযোগ দেয় না, তাদেরকে মাঠে নামতে দেয় না। এরপরেও কিন্তু ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো চলমান রাখছিল। ইসলামী ছাত্র শিবির ছাত্র দলের মিছিলে যখন 5-7 জন থাকতো, তখনও ইসলামী ছাত্র শিবিরের 10-12 জন ইসলামী ছাত্র শিবির 10,000 মানুষ নিয়ে ঢাকা শহরে সেই সময়টিতে মিছিল করতো। ঠিক আছে, কোথায় দেখেছেন? আমরা ওই যে 2023 সালে আমরা যখন সর্বদলীয় ছাত্র ঐক্য করে ছাত্র দল ইনডোর প্রোগ্রাম করেছে, সেইখানে ইসলামী ছাত্র শিবির হাজার হাজার জনশক্তি নিয়ে ঢাকার মতিঝিলে মিছিল করেছে। পরের দিনই ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা বিভাগীয় শহরে অন্তত 5 থেকে 10,000 মানে ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের নিয়ে মিছিল করেছে। সেই মিছিলগুলোদের বক্তব্য এখন অনলাইনে আছে, আপনারা সেগুলো দেখতে পাবেন। যখন ছাত্র দলের প্রোগ্রামে কোনো মানে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল, তখনও ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো পরিচালনা করেছে। আরেকটা ব্যাপার, প্রতিটা সময় আপনি মনে হয় যে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম, আপনি শিবিরের ইউটিউব প্ল্যাটফর্মে যান, ঠিক আছে, সেখানে গিয়ে দেখেন যে ইসলামী ছাত্র শিবির প্রতিটা কার্যক্রম সেখানে দেয়া আছে। 23 সালে কি করেছে, 24 সালে কি করেছে, প্রত্যেকটা বিভিন্ন কর্মসূচি সবসময় ছিল ইসলামী ছাত্র শিবির। বিএনপি খালেদা জিয়া ক্যাম্পাসগুলিতে বিভিন্ন জায়গায় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার শিক্ষার্থী। আমি আপনাকে, আপনি তো অনলাইনে, আপনি 2013 সালে 14 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে মিছিল করেছে। কোন সালে মিছিল করছে? 14 সালে মিছিল করেছে। বিভিন্ন, আপনি দেখেন অনলাইন লিটারেসি, আপনি তো দেখে বলবেন। এখন দেখেন যে ইসলামী ছাত্র শিবিরকে নানাভাবে ফ্রেমিং করার চেষ্টা। আমি আপনাকে ইনবক্সে পাঠিয়ে দেব, সমস্যা নেই, এটা জাতির সামনে আমি প্রকাশ করব। অলরেডি প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করতেছি। দেখেন, মানে ওনাদেরকে দেখানোর জন্য এটা প্রকাশ করা দরকার। দেখেন, এরপর আমাদেরকে প্রকাশিত হয়েছিল ভাই, অবশ্যই প্রকাশিত। 14 সালে কি প্রকাশিত হয়েছে? 14 সালে ফেসবুকে ছিল, আপনি দেখেন, আপনি তো ডিজিটাল, মানে সবাই তো জানেই সবকিছু এখন, তো আপনি গেলেই পাবেন। 14 সালে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা করতো? সবাই তো ছাত্রলীগই করতো। হ্যাঁ, বর্তমানে যে এই নোয়াখালীর মাহফুজ ভাই আছে, আপনি চিনবেন, ওনার নেতৃত্বে মিছিল আছে, এখানে হাজার শিক্ষার্থী আছে। হাজার শিক্ষার্থী? হ্যাঁ, আপনি দেখেন, মানে আপনি তখন কোথায় ছিলেন জানি না, তো আপনি ওই সময় থাকলে খালেদা জিয়ার মিছিল মিটিং এ ছাত্র শিবিরকে নিশ্চয়ই দেখেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির, আপনি কত বছর ধরে চিনেন নাসির ভাইকে? নাসির ভাইয়ের সাথে, নাসির ভাই আমার হলের, আমরা একই হলের আর কি। নাসির ভাই তো 5 আগস্টের আগেও আমরা বসেছি, কথা বলেছি। তো আপনি শিবির হিসেবে, উনি ছাত্র দল হিসেবে বসেছেন? হ্যাঁ, আমরা বসেছি, কথা বলেছি। দেখেন, এই জায়গায় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে এই যে আমাদেরকে ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে নানাভাবে, কিন্তু দেখেন শিক্ষার্থীরা কিন্তু এটা ধরতে পেরেছে যে এইভাবে করে আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের ডিহিউম্যানাইজেশন করা হয়েছে, এরপরে আমাদেরকে নানাভাবে পোট্রে করা হয়েছে যাতে শিক্ষার্থীদের থেকে আমাদেরকে দূরে রাখা যায়। কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনগুলো কিন্তু প্রমাণ করলো যে আসলে অনেকেই আপনাকে অনেকভাবে পোট্রে করার চেষ্টা করবে, যেমনটা আজকে নাসির ভাইও করতেছেন। আমাদের অতীত নানা ধরনের যে ত্যাগ শিকার রয়েছিল, যেটা আমরা একসাথে গণতান্ত্রিক আন্দোলনে করেছিলাম, এগুলোকে ওনারা ইগনোর করার চেষ্টা করেছেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তো এগুলো বুঝে, এগুলো জানে। তারা আসলে দেখেছে যে আমার একটা বন্ধুকে হল থেকে মেরে বের করা হলো, এর কারণ হলো যে সে শিবির করে। আবরার ফাহাদকে মারা হলো, কারণ হলো সে শিবির করে। ঠিক আছে, তারা তো এই কারণেই দিয়েই তাকে মেরেছিল। বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী এভাবে মারা হয়েছে। এরকম নির্যাতিত একটা সংগঠনের বিরুদ্ধে যখন এরকম ফ্রেমিংগুলো ছাত্রদল দাঁড় করানোর চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষার্থীরা বরং এই যে মানে মন্দ একটা ফ্রেমিংয়ের চেষ্টা করে, এটাকেই শিক্ষার্থীরা ইগনোর করে, যার ফলে কিন্তু ছাত্র দল থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচনে দেখবেন যে ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট আছে তিনি যা ভোট পেয়েছেন, ছাত্র শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট আছে তার চেয়ে 3 গুণ বেশি ভোট পেয়েছেন। তার মানে শিক্ষার্থীদের একটা আস্থার জায়গা ছাত্র শিবির অর্জন করতে পেরেছে। যেভাবে ফ্রেমিং করা হয়েছিল যে মেয়েরা ঠিকঠাক মতো ক্যাম্পাসে চলতে পারবে না, এখন তো মেয়েরা আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করছে। এটা তো ইসলামী ছাত্র শিবির প্রমাণ করছে। ইসলামী ছাত্র শিবির যখনই প্রমাণ করার সুযোগটা পেয়েছে, ইসলামী ছাত্র শিবির কিন্তু তার কার্যক্রমের মাধ্যমে
এই বিষয়গুলো প্রমাণ করার চেষ্টা করেছেন। আর ভাইরা যেটা বলে থাকেন যে দেখেন 1 বছর 1.5 বছর মানে এটা কিন্তু খুব কম সময় না। ইসলামী ছাত্র শিবির স্বাভাবিক প্রক্রিয়ায় তার রাজনীতি করতে পারে না, কিন্তু 1.5 বছর যে সময়টা পেয়েছে ইসলামী ছাত্র শিবির কিন্তু সেই সময়টাকেও কাজে লাগিয়েছে। তো আমরা মনে করি যে আপনারা শুধুমাত্র সমালোচনা না করে গুপ্ত ইত্যাদি ট্যাগ না দিয়ে একটু অ্যানালাইসিস করেন ছাত্রদের সাথে আপনারা কিভাবে থাকতে পারতেন, শিবির কিভাবে করেছে। শিবির যে আহামরি অনেক বড় কিছু করে ফেলেছে আমরা কিন্তু এটাও বলি না, আমরা জাস্ট বলি যে আমরা একটা পরিবর্তন চাই, আমরা নতুন কিছু চাই এবং আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করতে চাই। আমরা চাই একটা নতুন বাংলাদেশ, বিশ্বাস করি যে ক্যাম্পাসগুলো যদি সুন্দর হয় আলটিমেটলি বাংলাদেশটা সুন্দর হবে। জি, আপনাকে এই ধন্যবাদ। বিষয়গুলো মূলত নাসির উদ্দিন নাসির, ছাত্র শিবিরের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ যে তারা প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য, দীর্ঘদিনের অভিযোগ যে তারা রক কাটে, তারা স্বাধীনতা বিরোধী, তারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। তার বিপরীতে ছাত্র দলের যে ইমেজ, ছাত্র দলের যে সাংগঠনিক যে দক্ষতা, বেগম খালেদা জিয়ার ছাত্রদল, তারেক রহমানের ছাত্রদল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছাত্রদল, সেই ছাত্রদলের দায়িত্বে আপনি আছেন অনেক দিন ধরে। ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি কর্মসূচি পালন করছেন, যেখানে এতগুলি অভিযোগ থাকার পরে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির তারা মানে তাদের বিজয় তারা নিচ্ছে, সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব হিসাবে আপনি এবং রাকিব আপনারা কি ভূমিকা পালন করছেন? আচ্ছা, যদিও প্রশ্নটি একেবারে ব্যক্তিগত হয়ে গেছে। আচ্ছা, না, প্রথমত হচ্ছে ভাই অনেকগুলো বিষয় বলেছেন, আমি শুধু একটা বিষয় মানে অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক্সাম্পল হিসেবে মার্জিন করেছেন। আমি দীর্ঘদিন ধরে, উনি জানেন যে আমরা ছাত্রদলের রাজনীতি করছি, এমনকি 5 তারিখের আগেও আমি বলতাম, আমি ওনার বিষয়ে বলছি যে উনি ছাত্র শিবিরের রাজনীতি করতেন। 5 তারিখের আগে উনি আমাদের কেন্দ্রীয় অফিসে গিয়েছিলেন, এটাই আমার স্পষ্টত মনে আছে, ওনাদের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে। আমি এটা যেরকম স্বীকার করছি, একই সাথে এটাও বলছি যে ছাত্র শিবির কোনো ক্যাম্পাসে অন্তত 8-9 সালের, অর্থাৎ আওয়ামী লীগের রেজিম শুরু হওয়ার পরে কোথাও ছোট আকারে বড় আকারে কোনো সাংগঠনিকভাবে কোনো মিছিল আদৌ করেনি। অসংখ্য ঠিক মিটিং আছে, মিছিল আপনি এখন এটি উনি যদি ভিডিও কোথায় করে, আপনি গণমাধ্যম কর্মী হিসেবে আপনি শিবিরের আপনি ভালো বলতে পারবেন। আপনি তো ডিজিটাল না, না, লিটারেট এখন মানুষ, আপনি ঢাকা গিয়ে দেখেন, বিশ্ববিদ্যালয় 14 সালে ইউটিউবে গিয়ে দেখেন, হাজার ইউটিউবে হাজার গিয়ে নেতা দেখেন কর্মী আছে। মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটি আমার কাছে শাহবাগে সপ্ত মিছিল আশ্চর্যের করেছে, মতো আপনি মনে দেখেন। হচ্ছে। আমি মনে হয় যে আকাশ থেকে মাত্র এসে পড়লাম। যাই হোক, এটি আমি আকাশ থেকে এটা- পড়বেন, আজকে গিয়ে না, না, আবারও দেখবেন, তখন আবার এখন আকাশ আমি থেকে যেটি পড়বেন। মনে করি যে 14 সালে 15 সালে যারা দায়িত্বে ছিল, উনি বলেছেন, বা তার পরবর্তী সময়ে, বা হচ্ছে ধরেন সাদিক কাইমের কথা বলছেন, বা পরাদ জনাব ফরহাদ, ওনারা তো সেই সময়ে ছাত্র শিবিরের পদে ছিলেন, বা ছাত্র শিবির করে তো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন। কিন্তু আমি তো দেখেছি সেই সময়ে জনাব পরাদ, জনাব সাদিক কাইমরা দিব্যি ছাত্রলীগের রাজনীতি করেছেন। এমনকি আপনাকে টুইস্টটা বলি, জামাত ইসলাম যে প্রোগ্রামগুলো দিয়েছে, অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সহ, সেই প্রোগ্রামগুলোতে সাদিক কায়েম ফরাদরা জামাত ইসলামের বিপক্ষে স্লোগান দিয়েছে, সেই ভিডিও এগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সুতরাং দেখুন, আমরা এইসব কথা বহুবার বলেছি। এখন এটি সাদিক ফরহাদরা একাধিকবার আপনারা এই আমি 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 তারা যেটা বলছি, একাধিকবার ক্লিয়ার করেছে বাংলাদেশের তাদের কোনো স্ট্যান্ড, ক্যাম্পাসে এগুলো আপনারা ছাত্র শিবির পেয়েছেন, কিন্তু ওই যে একই এই ঘাটাঘাটি করেন, গণতান্ত্রিক আন্দোলনে এটা হলো একটা কোনো আন্দোলনই আসলে করে নাই। শুধু হয়তো গুপ্তভাবে ছাত্রলীগ করেছে, বা হচ্ছে গোপনে হয়তো ছাত্র শিবিরও করেছে বলে ওনারা দাবি করে থাকেন বলে আমাদের মনে হয়েছে। আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি, ওই যে আমাদের একটি নতুন রাজনৈতিক দল ইদানিং নিবন্ধন পেয়েছে, আমজনতা দলের জনাব তারেক, উনি ছাত্র শিবিরের এই সাদিক কায়েমের বিষয়ে একটি কথা বলেছিলেন, একটা ন্যারেটিভ দিয়েছেন যে সাদিক কায়েম ছাত্রলীগ করে নাই, ঠিক আছে, এটা মাইনে নিলাম, ঠিক আছে, ও ছাত্রলীগ করে নাই, ছাত্রলীগের রাজনীতি করে নাই। সাদিক কায়েম যে ছাত্র শিবিরটা করেছে সেই দাবিটা একটু দেখান, বা সেই ন্যারেটিভটা দেখান। সাদিক কায়েমের এটা দেখেন, ইন্টারমিডিয়েট ভিডিও যাও, আমরা সেটা বিষয় না, আপনি যেটা বলেছেন করবেন না, এগুলো আপনাদেরকে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনে আমরা নিশ্চিতভাবে অত্যন্ত খারাপ রেজাল্ট করেছি। কিন্তু আমরা মনে করি যে আমাদের 1-1.5 বছরে শিক্ষার্থীদের সাথে, এই জেনারেশনের শিক্ষার্থীদের সাথে আমাদের জানাশোনার সময় হয়েছে। এর আগে
অর্থাৎ গত 17টি বছর আমরা একটি সেকেন্ড শিক্ষার্থীদের কাছে যাওয়ার সুযোগ পাইনি, এটি বাংলাদেশের সকল শিক্ষার্থীরা জানে। সুতরাং আমরা মনে করছি যে আগামীর যে রাজনীতি, যে মেধাভিত্তিক রাজনীতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা ইনশাআল্লাহ রয়েছে এবং আমরা কাজ করছি এবং সেটি ইতিবাচক এবং প্রকাশ্যে। আমরা মনে করি যে আগামীতে ছাত্রদল ইনশাআল্লাহ ছাত্র সংসদ নির্বাচনে ভালো করবে এবং এই বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী। হয়তো ছাত্র শিবির এই কয়টি ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে সেগুলোর বিষয়ে আমাদের তাত্ত্বিক অনেক ধরনের বিশ্লেষণ রয়েছে, কিন্তু আমি এই বিষয়ে খুবই আশাবাদী যে ছাত্রদল ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে, এই ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে আমরা নিরলসভাবে কাজ করছি। শিক্ষার্থীরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের উপর আস্থা রাখবে। জি, শিবগা, আপনার কাছে প্রশ্ন যে কিছুক্ষণ আগে নাসির বলল যে মানে আপনাদের বট বাহিনী বা ফেক আইডি যারা আছে তারা আক্রমণাত্মক কথা বলে। কখনো কখনো আমরা আপনাদের কাছ থেকেও আবার এই অভিযোগ শুনি যে ছাত্রদল বা অন্যান্য ছাত্র সংগঠনের তারাও মানে নেগেটিভ কথাবার্তা বলে। আমরা আবার আপনাদেরকে নিয়ে যেই শঙ্কা বিভিন্ন মহলে যে আপনারা মানে নারীকে সহ্য না করা, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করা, আবার কখনো কখনো দেখি যে আপনারা আবার নারীদের পক্ষে অতি বেশি উৎসাহী হয়ে কাজ করেন। এটা কি মানে আগের আপনাদের অবস্থানটা ঢাকার জন্য করেন কিনা? এটা তো আসলে কি বলে, দেখেন, এটা হলো যে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এরকম সুস্পষ্ট তো কোনো অভিযোগ আসলে নাই, কিন্তু আপনি দেখবেন যে ছাত্র দল সহ বিএনপির অসংখ্য মানে বিভিন্ন পর্যায়ের নেতারা সরাসরি মেয়েদের বিরুদ্ধে ফেসবুকে লেখেন এবং গতকালকেও আমরা দেখতেছিলাম যে পরশুদিনও একজন হচ্ছে মেরে ফেলার হুমকি দিয়েছেন। তো এরকম বিভিন্ন ধরনের কার্যক্রম আসলে তারা পরিচালনা করেন। আর আমরা একটা জায়গা, সেটা হলো যে নাসির ভাইকে আপনি প্রশ্ন করেছিলেন যে নাসির ভাইয়ের কার্যক্রমটা কি, আমরা কার্যক্রমগুলো একটু শুনতে চাচ্ছিলাম, তাদের পরিকল্পনা শুনতে চাচ্ছিলাম। তা আমরা দেখতেছি ভাইরা বারবার পেছনের দিকে পড়ে থাকেন, ঠিক আছে, নানা ধরনের বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করেন, যে বিষয়গুলো সবাই বারবার তাদের টকশোতে ক্লিয়ার করেছেন। আমরা তো আসলে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি, ঠিক আছে, আমাদের কোনো মৌলিক মানবাধিকার ছিল না, আমাদের কথা বলার সুযোগগুলো ছিল না। এই ধরনের একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে দিয়ে গিয়েছি এবং আমাদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি নির্যাতন এবং নিপীড়নটা হয়েছিল, এটা বাংলাদেশের মানুষ সবাই বিশ্বাস করে। শিবির কি তার যে মূল যে লক্ষ্য উদ্দেশ্য, যেই নীতি, সেই নীতি থেকে কি অনেক দূরে সরে এসেছে? না, শিবিরের নীতি থেকে শিবির কখনোই সরে আসে নাই। যে দেখেন, আমাদের তো সবার জন্য একটা সেফ বাংলাদেশ গঠন করা, এটা তো আমাদের সবার নৈতিক দায়িত্ব। ইসলামী ছাত্র শিবির, আপনি কিন্তু আপনারা হয়তোবা এবার দেখছেন যে ডাকসু নির্বাচনে মেয়েদের ভোট পেয়ে ছাত্র শিবির বিজয় লাভ করেছে। আসলে ব্যাপারটা এরকম না। অতীতে ছাত্র শিবির যেখানে যেখানে জয়লাভ করেছিল, চাকসুর ভিপি ছিল, এরপরে আমাদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যিনি ঢাকা মেডিকেল কলেজের ভিপি ছিলেন, তো জিএস ছিলেন। তো দেখেন যে ওনারাও কিন্তু ওই সময় যখন নির্বাচিত হয়েছিলেন তখন মেয়েদের ভোটেই নির্বাচিত হয়েছিলেন। তার মানে ইসলামী ছাত্র শিবির আসলে একটা ট্রাস্টের জায়গা তৈরি করেছে। এটা হচ্ছে ইকোনমিক দিক দিয়ে এবং হচ্ছে সে যে কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত না, ঠিক আছে, এইগুলো, এবং হচ্ছে মেয়েরা এখানে সেফ ফিল করে। রাজনৈতিক দলগুলো তো আসলে এটাই কাজ, যে আমরা একটা ট্রাস্টের পরিবেশ তৈরি করতে চাই, যে আমাদের কাছে দেশ নিরাপদ, আমাদের কাছে মানুষ নিরাপদ, আমাদের কাছে সবাই নিরাপদ, এটাই তো আমরা প্রমাণ করতে চাই। তো ইসলামী ছাত্র শিবির মূলত এটাই প্রমাণ করার চেষ্টা করে এসেছে এবং ইসলামী ছাত্র শিবির বিশ্বাস করে যে ইসলামী ছাত্র শিবির যেটা বলার চেষ্টা করেছে সাধারণ শিক্ষার্থীরা এটা ধরতে পেরেছে। মানুষ তো আসলে বললেই হয় না, মানুষ মানুষের চোখের দিকে দেখে অনেক কিছু বোঝে, তার কার্যক্রম দেখে অনেক কিছু বোঝে, তার অতীতের অ্যাক্টিভিটিস, অতীতের এক্সপিরিয়েন্স দেখে অনেক কিছু বোঝে। ইসলামী ছাত্র শিবির একজন কর্মী তাকে যখন চেনে যে সে তো আসলে আমারই বন্ধু এবং আমি যাকে সবচেয়ে ভালো জানি সেই তো আসলে এই ছেলেটা, এই জাতীয় ব্যাপারগুলো চাকসু বা জকসু আমরা যাই বলি, সেই সংসদগুলো তো ছাত্র ছাত্রীদের কল্যাণে বা তাদের পাশে দাঁড়ানোর প্রতিনিধিত্ব নির্বাচিত হয়েছে। সেখানে আমরা দেখছি যে সেই ছাত্র সংসদ বা তাদের নেতৃত্ব, তাদের যে ইমেজ, এই ইমেজকে জাতীয় নির্বাচনে জামাতের পক্ষে কাজে লাগানো হচ্ছে। দেখেন, আমরা আসলে একটা পরিবর্তন চাই, একটা ফ্যাসিবাদী যে শাসন কাঠামো ছিল এটার পরিবর্তন চাই আমরা।
তো এই জন্য আসলে দেখেন বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন হবে, কিন্তু বাংলাদেশে কিন্তু আমূল পরিবর্তন হয় নাই। আমাদের একই রকম দুর্নীতি, একই রকম চাঁদাবাজি, একই রকম মানুষ হত্যা, 225 জন মানুষ বিএনপির মাধ্যমে হত্যা হয়ে গিয়েছে। আমরা আসলে এই হত্যাকাণ্ড এইগুলোর বিপক্ষে। এরপরে তথ্যটা ভাই একটু যদি তথ্যটা আছে, আপনি পত্রিকার পুরো লিংক সহ আমি আপনাকে দিয়ে না, দেব। এটা একটা ভুল তথ্য দেখেন দিয়েছেন আপনি। এরপরে দেখেন, না 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 প্লিজ, আপনি দেখেন, আপনি না, পত্রিকা এটা কি ঘেটে দেখেন। প্রমাণিত? না, বা না, এই প্রমাণিত। ডেটা কে না, না, দিয়েছে? এটা কে- প্রমাণিত, এটা কি- এই ডেটা কিভাবে আছে, আপনি পাইলেন? অনলাইনে খুঁজেন। আমি না, মানবাধিকার আমি মানবাধিকার কর্মীদের আমি ডাটা এখন আমি খুঁজবো? বলতেছি, খুঁজেন না, খুঁজেন, আমি সমস্যা তাহলে নেই। মানবাধিকার কর্মীদের ডাটা দেখেন, গত পরশুদিন না, না, অথবা আপনি গতকালকে সময় দিলে তাহলে আপনি একজন challenge র‍্যাব নিলেন? কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে। না, সেটা কি কিন্তু বিএনপি পত্রিকাগুলো ঠিক না, না, নিউজ ভাই, করে না। সেটা কি BNP এটা বিএনপির অফিসে ঘটনা কিসের ঘটছে। বিএনপির অফিসে? এই যে একটা ভুল ভুয়া দেখেন, তথ্য, এই মিথ্যা জাতীয়- তথ্য এই দিলেন। জাতীয় বিষয়গুলো না, না, কিন্তু আপনি আছে। যে তথ্য দিলেন, দেখেন। আপনি চ্যালেঞ্জ নেবেন, তাহলে আমরা সামনে চ্যালেঞ্জটা না, নিই। না, দেখেন। 200 কত জনের কথা বললেন? 225 জন। না, আপনি নেবেন, ঠিক আপনি আছে? নেবেন? হ্যাঁ, নেন নেন। চ্যালেঞ্জ। হ্যাঁ, ওকে নেন। ওকে, আমি আপনাকে না, দেখাবো না, তালিকা সহ, আপনি- তালিকা সহ আমি না, ফরওয়ার্ড করব। আমি সমস্যা নেই। অনলাইনে খুঁজি। তালিকা সহ একটা আপনি মিথ্যা খুঁজেন, তথ্য দিলেন। না, আপনি না। খুঁজেন তালিকা। এই যে গতকাল দেখেন, না, না, আমাদের জন্য এটা মারা গেল, এটা আপনি দেখেন। বললেন বিএনপি অফিসে, এইরকম একটা মিথ্যা কথা বলতে পারলেন আপনি? দেখেন, এটা না, যে না, আপনি বিএনপি কিভাবে জড়িত পারলেন? এটা অলরেডি না, প্রকাশিত না, হয়েছে। কোথাও এটা প্রকাশিত হয়নি। বিভিন্নভাবে। কোনো এখন আপনি আপনারা বলেন। মিডিয়া সেন্সর না, না, করলে এটা তো একটা সমস্যা। না, না, এটা তো আসে না, র‍্যাবের যে অনেক কিছু কর্মকর্তা সামনে নিহত আসে না। হয়েছে, এটি বিএনপি কোনোভাবে সম্পৃক্ত, এরকম কোনো তথ্য গণমাধ্যমে তো আমি দেখিনি। না, আপনি কিভাবে বলছেন? দেখেন, আপনি তার পরিবারকে জিজ্ঞেস না, করেন, না, এলাকায় গিয়ে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস তো। করেন। আপনি আপনি কোনো এই পাবেন। গণমাধ্যম দেখেন, এই যে 26,000 কোটি টাকা ঋণ খেলাপি, না, না, এগুলো না, কিন্তু আপনি- পত্রিকা আপনি ঠিকঠাক ঋণ মতো খেলাপের প্রকাশ দিকে করে যান। না। আপনার পরে দেখেন, আবার মানুষ তো এগুলো এই যে নিয়ে আপনি আসে। বললেন বিএনপি 235 জন, এটি একটি 225 ভুয়া মিথ্যা। 225 না, না, জন। এটি আপনি কোনোভাবে আমি- প্রমাণ করতে পারবেন না। আপনি আপনি আপনার মোবাইল দিয়ে দেখেন। আপনি পত্রিকা, না, না, আমি আপনাকে দেখাবো। দেখেন, ঘটনা তো না, না, আপনি- 5 আগস্টের আমি- পর থেকে শুরু হয়েছে। আচ্ছা, 8 আগস্ট থেকে আপনাকে বলি। হত্যাকাণ্ডের ঘটনা এই শুরু যে হয়েছে। র‍্যাবের যে কর্মকর্তা গতকাল মারা গেলেন, এই যে উনি বললেন যে এতে বিএনপি জড়িত, এরকম একটি মিথ্যা প্রোপাগান্ডা, তাও আবার টেলিভিশনের সামনে, এটি খুবই শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে শিবিরের যে এগুলোতে যে প্রোপাগান্ডাগুলো করে, এবং এই প্রোপাগান্ডাগুলোতে সরাসরি শিবিরের শীর্ষ নেতৃত্ব খোঁজ জড়িত, খবর- সেটা এটা কিন্তু প্রমাণিত। খোঁজ এবং খবর উনি নিয়ে আরেকটি দেখেন, আপনি তথ্য খোঁজ দিলেন, খবর নিয়ে দেখেন। উনি আস্তে আস্তে আপনি বলতে আমাদের- বলতে বললেন আপনি- যে 235 জন নেতা, 225 225 জনের কথা বলেছেন। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, এই তথ্যটি সম্পূর্ণরূপে ভুয়া, মিথ্যা প্রোপাগান্ডা, এবং শিবির যে প্রোপাগান্ডাগুলো করে, এবং সেই প্রোপাগান্ডাগুলোতে শিবিরের শীর্ষ নেতৃত্ব যে জড়িত, এটি আজকে অন্তত না, না, এখানে না। এটি প্রমাণিত শিবিরে- হয়েছে। এটা দেখেন, 200 আপনি এটি খুঁজে একটি দেখেন। ভুয়া এবং মিথ্যা দেখেন, তথ্য। মানুষ ভুয়া এবং মিথ্যা, দেখেন, আপনি এই কোনোভাবে এটি প্রমাণ ফ্যামিলিগুলো, করতে এই পারবেন না। ফ্যামিলিগুলো না, না, আপনি নানাভাবে 235 আপনাদের জন রাজনীতিতে এখানে না, সাধারণ না, মানুষও অসংখ্য আপনি আছে। বলেন এই 235 জাতীয়। জনের সংখ্যাটা আপনি কোথায় পেলেন? 225 235 আপনি কোথায় আছে, পেলেন? আপনি খুঁজে দেখেন না, না, পত্রিকায়। কিভাবে খুঁজে? আমাদের আপনি কাছে মোবাইলে তালিকা, দেখেন, আমাদের না, কাছে আপনি তালিকা তালিকাটা আছে। দেন। আমি আপনাকে না, তালিকা আপনি পাঠাবো। কিভাবে? আপনাকে তালিকা পাঠাবো। এই যে আপনি যে একটি মিথ্যা কথা বললেন, শোনেন। সেটি হচ্ছে র‍্যাবের যে কর্মকর্তা গতকাল মারা গিয়েছেন, সেই আমি তো আজকে সকল গণমাধ্যম পড়েছি, গতকালের গণমাধ্যম পড়েছি, কোথাও মিডিয়া তো BNP কোনো সেন্সর করা এখানে- শুরু হয়ে গেছে। না, না, এই যে আপনি বললেন মিডিয়া বললেন, বাংলাদেশের র‍্যাবও কোন তো- মিডিয়া তো র‍্যাবও এটা তো বলে না, না। এটা তো- আপনি বলেন, এটা তো- র‍্যাবও তো এটা না, না, খুঁজে- র‍্যাবও এটা তো বলে খুঁজতে নাই। পাওয়া এখানে যাবে, এটা খুঁজে এই যে পাওয়া যাবে। বাইরে মিথ্যা দেখেন, বলে থাকেন, এইটা- শিবির যে মিথ্যা এই বলে, কার্যক্রম- প্রোপাগান্ডা করে, এই এটি কার্যক্রম- এখনই প্রমাণিত না, না, হয়েছে। না, আর এটা কিভাবে? উনি যে এটা 225 জনের কথা বলেছেন, দেখেন। এটি একটি মিথ্যা প্রোপাগান্ডা। আমরা আবারও বলছি, শিবির যে প্রোপাগান্ডা No, করে, no, no. ভোট আইডি দিয়ে No, no, প্রচারণা no. চালায়, No, no, নির্বাচনকে ম্যানিপুলেট No, করতে no, চায়, no. জনগণকে বিভ্রান্ত আমি করতে আপনাকে চায়। তালিকা দেব, আমি তার আপনাকে তালিকা না, না, দেব। আপনার দেওয়ার দরকার নাই। তালিকা আপনি তালিকা আমি দিলে তো আপনাকে হবে দেব। না। সেই তালিকা তালিকা জাস্টিফাই হইতে হবে। তালিকাগুলো সেই প্রকাশ তালিকা হয়েছে তথ্য বিভিন্ন গণমাধ্যমে সময়। প্রকাশিত হবে, দেশের মানুষ তো জানবে। গণমাধ্যমেরই আপনি 225 তালিকা, এটা জনের সংখ্যা কিভাবে গণমাধ্যমেরই- পাইলেন? গণমাধ্যমেরই আপনি তালিকা এটা। গতকালের যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের আপনি মিথ্যাচার করলেন, প্রোপাগান্ডা করলেন, আপনি 225 জনের কথা কিভাবে বিশ্বাস করব? গতকাল যে হত্যাকাণ্ড না, হলো, না, না। সেটা আমরা সকলেই জানি এটা কিভাবে হলো। আপনি বলছেন এখানে বিএনপি জড়িত, আমি আপনাকে এটা কোনো দেব, কথা আমি হলো? আপনাকে দেব, না, সমস্যা না, নেই। আপনি বলেন না, আপনি বলেন। আমরা একদম- না, না, আপনি তো গণমাধ্যমের কর্মী, গতকাল র‍্যাবের যে কর্মকর্তা এখানে শহীদ হলেন, সেই ঘটনার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা আপনি কি গণমাধ্যমে দেখেছেন? দেখেন, না, এখন না, এখানে আপনি দেখেছেন একটা না? অংশ- না, না, কোনো তাহলে এজেন্সি উনি এটা কিভাবে claim পাইলেন? করে নাই। কারণ যেটা উনি হচ্ছে- পাইছে, উনি এটা এস্টাবলিশ করতে চায়, মিথ্যাচার করে, প্রোপাগান্ডা করে,
যেরকম প্রপাগান্ডা করে উনি 225 জনের কথা বলেছেন। না না আমি 225 জনের তালিকা আছে, 225 জনের তালিকা আছে। আমরা খুবই শঙ্কিত। না না, এটা দোষারোপের কোনো বিষয় না। এটা দেখেন, এটা আসলে যে দেখেন ভাই, দেখেন আপনি দেখেন, এটা তো ক্লাশ হয়েছে যে আমাদের লোকাল গভর্নমেন্টে ক্লাশ হয়েছে বিএনপির কর্মীদের সাথে বিএনপির কর্মীদের, নানা ধরনের টেন্ডার থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো। 225 জনের কথা বললেন, আমি আপনাকে তালিকা দেব। না, আপনি খালি তালিকা দেব, আমি তালিকা আছে আমার আপনি তো গতকাল র্যাবের কর্মকর্তার হত্যাকাণ্ড নিয়ে আপনি সবথেকে বড় মিথ্যাচার করেছেন। আপনার 225 জনের কথা আপনি বললেন, আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না। এই ঘটনা আপনারা দেখেন, মোবাইল আপনার সামনে আছে, আপনি দেখেন। আমরা হলেই আপনারা শেষ পেয়ে পর্যায়ে যাবেন। সিবগাতুল্লাহ সিবগা এবং নাসিরউদ্দিন নাসির, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে আপনারা যে সহনশীলতার রাজনীতি এবং পাচ্ছি না তো, বাইদের জন্য সহনশীলতা করা যাচ্ছে না। বাইদের মিথ্যাচার প্রপাগান্ডার বিপরীতে কেমনে সহনশীলতা করব? আশা করি সেটিও ভবিষ্যতে আপনারা পাবেন এবং একসাথে রাজনীতি করবেন, গুণগত পরিবর্তন আনবেন। ছাত্র রাজনীতিতে এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে এই ছিল আমাদের কাছে। আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।